আজকের এই ভিডিওর মাধ্যমে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো বস, 2 নাম্বার তুমি তোমার খাতায় তুলে নাও, কেউ তোমাকে আটকাতে পারবে না। এই যে আদমশুমারি বা জনগণনা যাই বলো না কেন, এই টপিক থেকে এসএসসি জিডি একটা না একটা প্রশ্ন করবেই। আর সেই প্রশ্নটা আমি এখানে 3টে পেজ বলবো, সেখান থেকে তুমি পেতে বাধ্য। আর এই 3টে পেজে আমি এক একটা পয়েন্ট শুধু বলবোই না, এক একটা পয়েন্ট তুমি কিভাবে মাথায় রাখবে সেই কৌশলটাও আমি এখানে দেখিয়ে দেবো। চলো প্রথম পয়েন্টে তাই বলছি যে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। চলো প্রথম পয়েন্ট বলছে যে 1830 সালে ভারতীয় একটি শহর ঢাকায় প্রথম হেনরি ওয়াল্টার দ্বারা আদমশুমারি পরিচালনা করা হয়েছিল। দাদা এখানে ঢাকা ভারতের একটি শহর হলো কি করে? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, 1830 সালের কথা বলছি। সেই সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান কিন্তু একই ছিল, সেই জন্য ঢাকাও ভারতের একটি শহর। তাহলে এখানে তুমি মনে রাখবে যে 1830 সালে ওই ঢাকায় আদমশুমারি হয়, প্রথম ঢাকা শহরে আদমশুমারি হয় কার দ্বারা? হেনরি ওয়াল্টার দ্বারা। আর সেই কারণে এই হেনরি ওয়াল্টারকে ভারতের আদমশুমারির জনক বলা হয়। তুমি এখানে 4টে পয়েন্ট মাথায় রাখবে, কি করে দেখো। 1830 সাল, ঢাকায় আদমশুমারি, হেনরি ওয়াল্টার আর জনক। এই 4টে পয়েন্ট বলতে এই 4টে শব্দ তুমি মাথায় রাখলে যে 1830 সাল, ঢাকা আদমশুমারি, হেনরি ওয়াল্টার আর জনক, এই 4টে শব্দ দিয়ে তুমি পুরো পয়েন্টটা, এই 3টে লাইন তুমি মাথায় চলে আসবে। তুমি নিজেই বলতে পারবে যে 1830 সালে ভারতের একটি শহরে যে ঢাকায় হেনরি ওয়াল্টার আদমশুমারি করিয়েছিলেন, আর সেই কারণে হেনরি ওয়াল্টারকে ভারতের আদমশুমারির জনক বলা হয়। বুঝতে পারলে? চলো পরের পয়েন্টটা চলে আসে। এক একটা পয়েন্ট আমি তোমাকে মানে কি বলবো, তুমি কিভাবে মাথায় রাখবে সেই কৌশলটা আমি বলে দিচ্ছি। শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো এবং নিজেও বলার চেষ্টা করো, তাহলে খুবই ভালো হয়। তারপরে দেখো 1872 সালে গভর্নর জেনারেল লর্ড মেয়র শাসনকালে সম্পূর্ণ ভারতে অসমলয়িকভাবে বা অনিয়মিতভাবে আদমশুমারি পরিচালিত হয়েছিল। তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট মাথায় রাখবো যে 1872 সাল, লর্ড মেয়র শাসনকাল, অসমলয়িক বা যাকে আমরা বলবো অনিয়মিত আদমশুমারি। তাহলে তুমি মাথায় এই 3টে শব্দ মাথায় রাখলেই তুমি বলবে যে দাদা 1872 সালে ওই যে তখন গভর্নর জেনারেল ছিল লর্ড মেয়ো, এই গভর্নর জেনারেল লর্ড মেয়র শাসনকালে ভারতে প্রথম, সম্পূর্ণ ভারতে কি হয়? অনিয়মিত আদমশুমারি হয়। চলো পরের পয়েন্টটা কি বলছে। পরের পয়েন্টে তুমি দেখবে যে ভারতে প্রথম পূর্ণ আদমশুমারি বা যাকে আমরা বলবো যে নিয়মিত আদমশুমারি পরিচালিত হয়েছিল 17ই ফেব্রুয়ারি 1881 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড রিপনের শাসনকালে এই সম্পূর্ণ ভারতে পূর্ণ আদমশুমারি বা নিয়মিত আদমশুমারিটা হয়েছিল। আর এই আদমশুমারিটা তৎকালীন আদমশুমারি কমিশনার ছিল ডব্লিউ.সি. প্লোডেন, আর তার দ্বারাই এই আদমশুমারিটা গৃহীত হয়েছিল। তাহলে তুমি এখানে 4টে পয়েন্ট মাথায় রাখবে। নিয়মিত আদমশুমারি 1881 সাল, লর্ড রিপন শাসনকাল, আর তৎকালীন আদমশুমারি কমিশনারকে ছিল ডব্লিউ.সি. প্লোডেন দ্বারা গৃহীত হয়। তাহলে এই 4টে শব্দ দিয়ে তুমি এই পুরো 4 লাইন মাথায় রাখবে যে ভারতে নিয়মিত বা পূর্ণ আদমশুমারি হয় 1881 সালে, তখন গভর্নর জেনারেল ছিল লর্ড রিপন, আর এই ডব্লিউ.সি. প্লোডেন দ্বারা, এই কমিশনার দ্বারা আর কি এই আদমশুমারিটা গৃহীত হয়েছিল। বুঝতে পারলে বস? চলো পরের পয়েন্টে দেখো। পরের পয়েন্ট বলছে যে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছিল। এখানে দেখো, সরি বস, এখানে আমি একটা তথ্য বলতে ভুলে গেছি, যে এই যে 1881 সালে যে জনগণনাটা হয় না, এই বছর থেকেই মানে এই যে এই কমিশনার কি বলেছিলেন যে এবার থেকেই আমরা কি করব, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আদমশুমারি কিন্তু করব। এই 1881 সাল থেকেই কিন্তু বলা হয়, মানে চালু হয়, প্রত্যেক 10 বছর পর পর আদমশুমারি আমাদের করতে হবে। এই সাল থেকেই কিন্তু, মনে রাখবে। চলো পরের পয়েন্ট বলছে যে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয়েছিল 1951 সালে। মনে রাখবে যে স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় 1951 সালে 9ই ফেব্রুয়ারি। তখন জনগণনা কমিশনার ছিলেন আর.এ. গোপাল স্বামী। কোন অ্যাক্টের দ্বারা হয় এই যে জনগণনাটা? এটা হয় 1948-এর অ্যাক্ট বা আইন অনুযায়ী। আর এই জনগণনা সম্পর্কিত তথ্য আমরা সংবিধানের 246 নং ধারায় দেখতে পাই, বা 246 নং ধারায় এই জনগণনা সম্পর্কিত তথ্য বর্ণিত আছে। তাহলে তুমি এখানে 4টে পয়েন্ট মাথায় রাখবে। 1951 সাল স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি, 1951 সাল গোপাল স্বামী অ্যাক্ট 1948, আর 246 নং ধারা। এই 4টে পয়েন্ট দিয়ে তুমি পুরোটা মাথায় রাখবে যে দাদা তুমি নিজেই বলো না, বলার চেষ্টা করো যে স্বাধীন ভারতে প্রথম জনগণনা 1951 সালে, তখন হচ্ছে কমিশনার ছিল গোপাল স্বামী, এটা হয় 1948 অ্যাক্ট অনুযায়ী, আর এই জনগণনা সম্পর্কিত তথ্য আমরা 246 নং ধারায় দেখতে পাই। বুঝতে পারলে? চলো পরের পয়েন্ট কি বলছে।
বলছে ভারতের জনসংখ্যার ইতিহাসে 1921 সালকে মহাবিভাজনের বছর হিসেবে উল্লেখ করা হয়। এই যে 1921 সালটা গুরুত্বপূর্ণ, 1921 সালে মহাবিভাজনের বছর হিসেবে উল্লেখ করা হয়। কেন? কারণ সেই সময় দুর্ভিক্ষের প্রভাবে ভারতের জনসংখ্যা হ্রাস পেয়েছিল। কত? মনে রাখবে -0.31% হ্রাস পেয়েছিল। তাহলে তুমি দেখো এই 3টে পয়েন্ট দিয়ে মাথায় রাখবে যে 1921 সাল মহাবিভাজনের বছর। কেন? কারণ তখন জনসংখ্যা হ্রাস পেয়েছিল। কত পার্সেন্ট? -0.31%। তার সাথে আরেকটা পয়েন্ট আমি তুলে দিয়েছি যে 1911 থেকে 21 সালের জনসংখ্যার বৃদ্ধির হার অনুসারে পশ্চিমবঙ্গের শতকরা -2.91% জনসংখ্যা হ্রাস পেয়েছিল। কি বললাম? 1911 থেকে 21 সালে জনসংখ্যার বৃদ্ধির হার অনুসারে পশ্চিমবঙ্গের শতকরা -2.91% জনসংখ্যা হ্রাস পেয়েছিল। পড়ো, চলো পরের পয়েন্টটা আমরা দেখব। দেখো 2011 সাল সম্পর্কে আমরা চলে আসবো এবার। 2011 সালে যে জনগণনাটা হয়েছিল, সেই জনগণনার স্লোগান ছিল যে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। আর এই যে জনগণনাটা আর কি হয়, এটা 16টি ভাষার মাধ্যমেই গণনা করা হয়েছিল। আর এই জনগণনা ছিল 15তম জনগণনা, আর স্বাধীনতার পর এটি 7তম জনগণনা। কি বললাম? তোমার হচ্ছে 11 সালে যে জনগণনাটা, তার হচ্ছে স্লোগান ছিল যে আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। এটি 16টি ভাষার মাধ্যমে গণনা করা হয়েছিল। এটি ছিল তোমার হচ্ছে 15তম জনগণনা। কখন থেকে ধরা আছে বলো তো? ওই যে 1881 সাল থেকে বলা আছে না যে প্রত্যেক 10 বছর পর পর আমরা জনগণনা করব, সেই 1881 সাল থেকে ধরা হয়েছে। ধরলে পরে হচ্ছে 15তম জনগণনা 11 সালটা, আর তোমার হচ্ছে স্বাধীনতার পর ধরলে 7তম। আচ্ছা দেখো, এই যে তাহলে 11-র পরে 10 বছর গেলে 21 সাল হচ্ছে না? তাহলে 21 সালে কিন্তু জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো জানোই যে করোনা ভাইরাসের কারণে সেই জনগণনাটা হয়নি। ঠিক আছে, এটা 24 সালে হওয়ার সম্ভাবনা আছে, মনে রাখবে। আর 21 সালে এই জনগণনাটা না, এটা হচ্ছে 16তম জনগণনা। ঠিক আছে, প্রথম থেকে তুমি যদি ধরো যে 10 বছর পর পর হচ্ছে, সেটা সেই অনুযায়ী। আর স্বাধীনতার পর তুমি যদি ধরো, তাহলে এটা হচ্ছে 8তম। বুঝতে পারলে? তাহলে এই পেজটা আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম। চলো পরের পেজটা বুঝবো। আচ্ছা দেখো, তারপরের পয়েন্টটা কি বলছে যে 2011 সালে জনগণনার কমিশনার কে ছিলেন? মনে রাখবে 2011 সালে যে জনগণনাটা হয়, তার কমিশনার ছিলেন CM চন্দ্রমৌলি। কি বললাম? CM চন্দ্রমৌলি। আচ্ছা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম ছিল। কি বললাম? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম। মনে রাখবে যে প্রতি বর্গ কিমিতে মাত্র 17 জন ছিল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতেই পারছো যে জনসংখ্যা কিভাবে গণনা করা হয়। আমরা প্রত্যেক বর্গ কিমিতে কতজন করে জনসংখ্যা থাকে সেই অনুযায়ী পরিমাপ করা হয় আর কি। তাহলে এই যে অরুণাচল প্রদেশ রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম ছিল, প্রত্যেক বর্গ কিমিতে 17 জন। আর যদি বলে যে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবথেকে বেশি ছিল, এটা আমি এখানে তুলতে ভুলে গিয়েছি, আমি বলে দিচ্ছি, মাথায় রাখবে আর কি। বিহার রাজ্যে। কি বললাম? বিহার রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, যেখানে প্রত্যেক বর্গ কিমিতে 1104 জন করে আছে। 4 জন কি 2 জন এরকম হবে। ঠিক আছে, 1104 জন করে তোমার হচ্ছে বিহারে রয়েছে প্রত্যেক বর্গ কিমিতে, সবথেকে বেশি আর কি, জনঘনত্বর কথা বলছি আমি। চলো পরের পয়েন্ট কি বলছে দেখো। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যা জানোই তো যে 121 কোটির কাছাকাছি, তাই না? পরের পয়েন্টটা দেখো যে 2011 সালের আদমশুমারি অনুসারে, দেখো বস আমি এখানে একটা তথ্য বলে দিই। এই যে যেগুলো পেন্সিল দিয়ে দেখো গোল করা অথবা দাগ দেওয়া আছে না, তুমি এই তথ্যগুলো দিয়ে পুরো প্রশ্নটা মাথায় রাখবে। যেমন এই প্রশ্নটার কথা বলি, তুমি মাথায় রাখবে কি যে অরুণাচল প্রদেশ রাজ্য জনঘনত্ব সব থেকে কম। এইটুকু দিয়ে তুমি পুরো প্রশ্নটা মাথায় রাখবে। এখানে 2011 সালের কি বলছে যে 121 কোটি, মানে তুমি 121 কোটিটা মাথায় রাখলে পরে তুমি বুঝতে পারবা যে হচ্ছে এখানে ভারতের জনসংখ্যার কথা বলা হচ্ছে। সেই জন্য যেগুলো আমি পেন্সিল দিয়ে গোল করে বা দাগ দিয়ে দিয়েছি, সেই তথ্যগুলো সেইগুলো দিয়ে তুমি পুরো প্রশ্নটা মাথায় রাখবে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পরের পয়েন্ট চলে আসি আমরা। দেখো তারপরে বলছে যে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। তাহলে ঋণাত্মকের কথা বলছে, যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মকের কথা বললে পরেই আমরা নাগাল্যান্ড সঠিক উত্তর করব।
তারপরে চলে আসি পরের পয়েন্ট, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? শিক্ষিত, আবার এদিকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেহেতু বলেছে, তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর হবে কি লাক্ষাদ্বীপ। কত পার্সেন্টেজটা মনে রাখবে? 92.28%। আর এই লাক্ষাদ্বীপে মহিলা সাক্ষরতা হার 88.25%, এটাও মনে রাখবে। এখানে কেন্দ্রশাসিত অঞ্চল বলেছিল, তাই আমরা এবার দেখব 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সর্বোচ্চ সাক্ষরতা হার কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে কেরল রাজ্যে। ঠিক আছে বস, এখানে রাজ্যর কথা বলেছে কেরল, আর এখানে কি বলেছিল? কেন্দ্রশাসিত অঞ্চল, তাই লাক্ষাদ্বীপ। রাজ্য সর্বোচ্চ সাক্ষরতা হার কোন রাজ্য? কেরল রাজ্যে 93.91%। আর যদি বলে যে মহিলা সাক্ষরতা হার কোন রাজ্যে, সেটাও এই কেরল রাজ্যেই রয়েছে। মহিলা সাক্ষরতা হারও সর্বোচ্চ 91.98% বা 92% আর কি। আর যদি বলে সর্বনিম্ন সাক্ষরতার হার কোন রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে বিহার, 63.7%, মাথায় রাখবে। ঠিক আছে, বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো পরের পয়েন্টটা বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের ন্যূনতম জনবহুল রাজ্য হলো সিকিম। কি বললাম? 2011 সালের জনগণনা অনুযায়ী ন্যূনতম জনবহুল বা জনবিরল রাজ্য কোনটা, যদি এরকম প্রশ্ন আসে, সেটা সঠিক উত্তর হবে সিকিম রাজ্য। আর সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। কি বললাম? এই যে 11 সালের, এখন আমি 11 সাল সম্পর্কে বলছি কিন্তু সব। 11 সালের জনগণনা অনুযায়ী সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, যার জনসংখ্যাটা মাথায় রাখবে, এটাও পরীক্ষায় আসে। এখানে দেখো, এটা হচ্ছে তুমি কি করে মাথায় রাখবে? তুমি এই সংখ্যাগুলো মাথায় রাখবে যে 19981234 কি বললাম? জনসংখ্যা কত? মানে 19,98,12,341। তো তুমি এইভাবে মাথায় রাখবে যে 19981234। কি বললাম? 19981234। আর এটাও পরীক্ষায় এসেছিল, একটা পরীক্ষা আমি তুলে দিয়েছি যে ভারতের মোট জনসংখ্যার কত পার্সেন্ট, ভারতের মোট জনসংখ্যা কত পার্সেন্ট এই তোমার উত্তরপ্রদেশে রয়েছে, সেটা হচ্ছে 16.51%। কি বললাম? 16.51% তোমার এই উত্তরপ্রদেশেই মানুষ থাকে আর কি, এত পার্সেন্ট মোট জনসংখ্যা। তারপরে পয়েন্ট দেখো, বলছে 2011 সালে জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছে যে সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে পুদুচেরি, যেখানে 1000 জন পুরুষে 1037 জন মহিলা রয়েছে। কি বললাম? সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলো পুদুচেরি, যেখানে 1000 জন পুরুষে 1037 জন মহিলা রয়েছে। আর সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলে দমন ও দিউ, এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছি কিন্তু বস, মাথায় রাখবে, সেটা হচ্ছে দমন দিউ, যেখানে 1000 জন পুরুষে 618 জন মহিলা। তা চলো এবার আমরা দেখব যে 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক লিঙ্গানুপাত যুক্ত রাজ্য, নট কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে রাজ্যর কথা বললে কেরল, যেখানে 1000 জন পুরুষে 1084 জন মহিলা। এইটাও কিন্তু পরীক্ষায় আসে যে কতজন পুরুষে কতজন মহিলা, শুধু রাজ্যটা পড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না বস। এই তথ্যটাও আমি দিয়েছি, মানে এক একটা পয়েন্ট যেটা দিয়েছি সেটাই গুরুত্বপূর্ণ, এটা তুমি মাথায় রাখবে। আর আমি এখানে গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি এইভাবে সব খুঁটিয়ে পড়ে নিতে পারো, 2 নম্বর তোমার খাতায় কেউ আটকাতে পারবে না এই জনগণনা থেকে। তাহলে এখানে দেখো 1000 জন পুরুষে 1084 জন মহিলা কেরলে সর্বোচ্চ আর কি লিঙ্গানুপাত। আর সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে কোন রাজ্য? সেটা হরিয়ানা। মনে রাখবে 1000 জন পুরুষে তোমার হচ্ছে কত? 879 জন হচ্ছে তোমার এই কি মহিলা আর কি। ঠিক আছে, বুঝতে পারছো তো? দেখো আর দুটো পয়েন্ট আমি এই পেজ থেকে দেখবো যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষের জন্য 940 জন মহিলা। এটা সমগ্র ভারতের কথা বলছে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা? 940 জন মহিলা। তারপরে দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 17.64, মানে 17.64%। আর যদি বলে যে বার্ষিক বৃদ্ধির হার কত, পরীক্ষায় প্রশ্নটা এমন দিল 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, তখন উত্তর হবে 1.72%। বুঝতে পারলে বস? এক একটা পয়েন্ট মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন দেখব। আচ্ছা দেখো পরের পয়েন্ট বলছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতে মানে বলছে যে কোন রাজ্যের প্রজনন হার সব থেকে বেশি। মনে রাখবে যে বিহার রাজ্যে প্রজনন হার সব থেকে বেশি। তাহলে এখানে তুমি কি মনে রাখবে যে দাদা 2011 সালের জনগণনা যে ভারতের বিহার,
বিহার রাজ্যে প্রজনন হার সবথেকে বেশি। বুঝতে পারলে? আচ্ছা, তার পরের পয়েন্টটা দেখো, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? যদি ভারতের সাক্ষরতার হার বলে সেক্ষেত্রে উত্তর হবে 74.04%। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। যদি পুরুষ সাক্ষরতার হার বলে তাহলে হবে 82.14%। আর যদি মহিলা সাক্ষরতার হার বলে তাহলে হবে 65.46%। ঠিক আছে, চলো। বলছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতে মোট জেলার সংখ্যা কয়টি ছিল? 640টি ছিল। কি বললাম? 2011 সালের জনগণনা অনুসারে ভারতে মোট জেলার সংখ্যা 640টি। বর্তমানে কটা আছে? বর্তমানে 742টি জেলা রয়েছে। তারপরে দেখো, 2011 সালের আদমশুমারি বা জনগণনা অনুসারে শিশু লিঙ্গানুপাত কত ছিল? মনে রাখবে যে 919 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে। কি বললাম? শিশু লিঙ্গানুপাত 919 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে। তারপরের পয়েন্টটা কি বলছে? 2011 সালের আদমশুমারি তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের দেখো, পশ্চিমবঙ্গের 48.75% পরিবারের ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশনের অ্যাক্সেস রয়েছে। তাহলে দেখো, এই তথ্যটা আমি তুলে দিয়েছি যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য জনগণনা সম্পর্কিত পড়বে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মানে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে তুমি এখানে তথ্যটা মনে রাখবে যে যদি পশ্চিমবঙ্গের ব্যাংকিং ও নন ব্যাংকিং সম্পর্কিত জনগণনা দেখো 2011-এ, তাহলে কী হবে? 48.78% আমাদের উত্তর হবে। এই তথ্য দুটো দিয়ে মানে এই শব্দ তিনটে দিয়ে তুমি পুরো প্রশ্নটা মাথায় রাখবে। তারপরের প্রশ্ন কি বলছে যে পশ্চিমবঙ্গের মোট কর্মক্ষম জনসংখ্যার কত শতাংশ আর কি প্রান্তিক কার্যকলাপে জড়িত, যা 6 মাসেরও কম সময় ধরে জীবিকা নির্বাহ করে? সেটা হচ্ছে 33.3%, যারা কি 6 মাসেরও কম সময় ধরে আর কি জীবিকা নির্বাহ করে। তারপরের পয়েন্ট বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় কত শতাংশ শহরাঞ্চলে বাস করে? প্রায় 32% মানুষ শহরাঞ্চলে বাস করে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনুযায়ী। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা হলো সার্চিপ। কি বললাম? যেটা মিজোরাম রাজ্যের একটি শহর সার্চিপে। আর এখানে তোমার হচ্ছে কি শিক্ষার হার সবথেকে বেশি, মানে সবচেয়ে শিক্ষিত জেলা আর কি। আর কয়েকটা পয়েন্ট আছে আমরা দেখব। দেখো, সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চলের কথা যদি বলে, সর্বোচ্চ জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি, সকলেই জানো। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহরে জনসংখ্যার শতাংশ ছিল কত? 31.16%। মনে রাখবে যে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের শহুরে জনসংখ্যার শতাংশ ছিল 31.16%। তারপর দেখো, আর দুটো পয়েন্ট আমরা দেখলেই শেষ। আচ্ছা, যদি বলে যে সর্বপ্রথম জনগণনা চালু করে কোন দেশ? মনে রাখবে সর্বপ্রথম জনগণনা চালু করে সুইডেন 1749 সালে, সালটাও গুরুত্বপূর্ণ। আর যদি বলে যে সর্বপ্রথম এই যে 10 বছর পর পর জনগণনা করতে হবে, এই যে প্রচলনটা, মানে এই যে জনগণনার প্রচলনটা কে করেছিল? যে সর্বপ্রথম 10 বছর পর পর কী করতে হবে? জনগণনা করতে হবে। এটা করেছিল ইউএসএ করেছিল কত সালে? মনে রাখবে 1790 সালে। ঠিক আছে, দেখো বস, জনগণনা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, তোমার এর বাইরের কিচ্ছু চিন্তা ভাবনা করতে হবে না। আর যদিও বা 2-1টা তথ্য এড়িয়ে যায় সেগুলো আমি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো করাচ্ছি সেখানে আমি আলোচনা করে দেবো। যদি মনে করো যে ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, আমি এখান থেকে মানে তুমি যদি একটু উপকৃত হও আমাকে একটা লাইক করে দিও। ঠিক আছে, জয় হিন্দ, ধন্যবাদ।